ইয়েস ম্যাম। আচ্ছা, 11 যেটা বলছিলাম, আমরা যেটা একটা কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন পড়ছিলাম যে আমার ডিরেক্টরের নাম্বার এত হইতে হবে, মিটিং এভাবে হইতে হবে, অ্যানুয়াল রিপোর্টে এই সব কন্টেন্ট থাকতে হবে, মনে আছে? ওগুলো বলছিলাম, ওগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভ নেচারের, যে কি কি থাকতে হবে সেগুলো একদম স্পেসিফিক করে দেওয়া, যাতে আপনি টিক চিহ্ন দিয়েই কমপ্লাই করতে পারেন। যে বোর্ড মেম্বারের নাম্বার কমপ্লাই হয়েছে উইথ ল, ইয়েস অর নো। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন ম্যাচ করছে, ইয়েস অর নো। আর চ্যাপ্টার 11 হচ্ছে ওই কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন যে থাকা উচিত সেটারই সাবজেক্টিভ আলোচনা। তো আম, জিনিসটা হচ্ছে আমরা বাংলায় পড়ছি বা পেপারে যেটা পড়ছি যে সুশাসনের অভাব, যে কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন বা গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স জিনিসগুলো কিভাবে আসলো। দেখা গেছে যে আপনার শেয়ার মার্কেট যখন খুব ভালোভাবে ক্রাশ করলো, তখন দেখা গেছে যে এমন কিছু কোম্পানি ছিল যাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলেন, যেগুলো আসলে একদমই মানসম্মত ছিল না, ফেক ছিল আর কি, পুরোটাই ফেক ছিলই ছিল। তো বোঝা গেছে ওই কোম্পানিগুলো আসলে এরকম ঠিক মতো চলে নাই, যত টাকা অ্যাসেট দেখাইছে সেই অ্যাসেট নাই, যত টাকা লায়াবিলিটি দেখাইছে তার হয়তো 3-4 গুণ বেশি লায়াবিলিটি, ইনকাম যা দেখাইছে ফেক। তো তখন সব ইয়েতে আসলো যে আসলে কোম্পানিগুলোকে নতুন করে ঢেলে সাজাইতে হবে, এবং সব জায়গায় কি করতে হবে, গুড গভর্নেন্স, গুড নীতিমালা, কর্পোরেট গভর্নেন্স এগুলোকে এস্টাবলিশ করতে হবে। তো গভর্নেন্স বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে এখানে সংজ্ঞা আছে: corporate governance is a set of relationship between a company's management, board, shareholders, and other stakeholders that provides the structure through which the company's objectives are set, attained, and monitored. মানে প্রত্যেকটা কোম্পানির তো অবজেক্টিভ থাকে, কোম্পানিটা কি করবে, কেন গঠন করা হয়েছে, তার মিশন কি, তার ভিশন কি, এগুলো তো আপনারা পড়ছেন প্রথম দিকে। তো এই যে আমার অবজেক্টিভ, এই যে আমার মিশন, এই যে ভিশন, এগুলোকে আমি কিভাবে সেই রিচে আমি পৌঁছাবো, আমার গোলটাকে আমি আনবো, এগুলোকে কিভাবে মনিটর করব, সেগুলোর জন্য একটা সেট অফ রুলস বানানো। আর এই রুলস গুলো কাদের মধ্যে হবে, যে কোম্পানির ম্যানেজমেন্ট আছে, বোর্ড অফ ডিরেক্টর আছে, শেয়ার হোল্ডার আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এবং কোম্পানিটার মধ্যে, কোম্পানিতেই জিনিসটা কি, আপনারা আগে পড়ছেন নাকি যে এজেন্সি প্রবলেম, এজেন্সি রিলেশনশিপ বা এজেন্সি প্রবলেম, এই জিনিসটা কোম্পানির ক্ষেত্রে আছে। কারণ কোম্পানির ওনারশিপ আর কোম্পানির কন্ট্রোল সেপারেটেড। মনে করেন একটা কোম্পানির হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, তো এই হাজার হাজার শেয়ার হোল্ডার সবাই কি কোম্পানির মালিক, ওনার। কিন্তু সবাই কি কোম্পানিটা চালাইতে পারতেছে? কন্ট্রোল আছে সবার হাতে? নাই। মনে করেন আমাদের ক্লাসে 100 জন স্টুডেন্ট, আমরা সবাই 10টা 10টা শেয়ারের মালিক। এরকম আরো বাংলাদেশে আরো ছড়ায় ছিটায় এবং বহু মানুষ আছে যারা এই কোম্পানির মালিক, কিন্তু আমরা তো আর কোম্পানি চালাইতেছি না বা চালাইতে পারতেছি না, কারণ কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর সেট করা আছে, তারা কোম্পানি চালাচ্ছে। তাহলে এই যে একটা এজেন্সি প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে কোম্পানির মালিকরা আসলে কোম্পানি চালাচ্ছে না, তাদের পক্ষ থেকে একটা বডি, বোর্ড অফ ডিরেক্টরস, তারা কোম্পানি চালাচ্ছে। সো দে আর অ্যাক্টিং অ্যাজ দ্য এজেন্টস অফ দি ওনার্স। তাহলে তারা যেহেতু কোম্পানি চালাচ্ছে আর ওনাররা যেহেতু চারিদিকে ছড়ায় ছিটায় আছে, তো খুব সম্ভবত, মানে খুব সম্ভবত বা এটা কি হয় যে সবাই কি নিজের স্বার্থটা দেখতে চায়। তো দেখা যাবে যে কোম্পানির জন্য কোনো ডিসিশন যখন নেওয়া হচ্ছে, সেই বোর্ড অফ ডিরেক্টররা, মানে যারা কোম্পানি চালাচ্ছে বা হায়ার ম্যানেজমেন্ট, সম্ভাবনা আছে কি তারা তাদের সুবিধা মতো কি করবে, অপারেট করবে কোম্পানিটাকে ম্যাম। অপারেট করবে, চালাবে, যে কোনো ডিসিশন নেবে তাদের জন্য। তো এই যে একটা এজেন্সি প্রবলেম ক্রিয়েট হয়, তো এই প্রবলেম, মানে এই জিনিসটা তো থাকবেই, ওনারশিপ আর কন্ট্রোল তো আলাদা থাকবেই, বাট প্রবলেমটাকে কিভাবে মিনিমাইজ করে নিয়ে আসা যায়, কন্ট্রোল করা যায়, একটা নিয়মের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা যায়, যে যার যত বেশি দায়িত্ব তার তত বেশি কি
জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা, এগুলোকেই স্ট্রাকচারাল ওয়েতে এবং সবকিছু ডকুমেন্টেড থাকবে। এই হলেই আপনি একটা কোম্পানিতে কি করতে পারবেন, গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারবেন। এই চ্যাপ্টারে আপনার পুরোই থিওরিটিক্যাল চ্যাপ্টার, কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশন আছে। তা আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের লিখতে হচ্ছে না এগুলো, ঠিক আছে? আচ্ছা, কর্পোরেট গভর্নেন্সের 4টা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ গুলো আপনার 4টা পার্সপেক্টিভ থেকে দেখা হয়েছে। প্রথমত একটা ব্রড ক্যাটাগরিতে দেখা হয়েছে, পাবলিক পলিসি পার্সপেক্টিভ। মানে এই পাবলিক বলতে হচ্ছে সবাই, রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে সবার কথার, সবার পার্সপেক্টিভ চিন্তা করেই এই কর্পোরেট গভর্নেন্সের অবজেক্টিভটার কথা ভাবা হয়েছে। এই কর্পোরেট গভর্নেন্স এর অবজেক্টিভ যখন আমরা সেট করব, একটা কোম্পানি সেট করবে, তখন সে কি করবে, শেয়ার হোল্ডারদের অবজেক্টিভ দেখবে। আপনারা আগেই পড়ছেন যে শেয়ার হোল্ডারদের জন্য কোম্পানির অবজেক্টিভ কি থাকে, মেইনলি আমরা কি পড়ে আসছি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাই না? তো পাবলিক পলিসি পার্সপেক্টিভে তো এইটা দেখবেই, প্লাস কি দেখবে, যে আদার যে ইন্ডিভিজুয়ালস এবং গ্রুপস, হ্যাঁ কেউ কিছু বলতেছেন? আদার যে ইন্ডিভিজুয়ালস অথবা গ্রুপস আছে যাদের ডাইরেক্ট স্টেক আছে এই কোম্পানিতে, যেমন ব্যাংক, মনে করেন একটা কোম্পানি ব্যাংক থেকে লোন নিচ্ছে, তাহলে এই ব্যাংক তো ওর কি না, মানে ব্যাংক তো আর ওর শেয়ার কিনে নাই, শেয়ার হোল্ডার না, বাট ব্যাংকের কি স্টেক আছে না এই কোম্পানিতে, স্বার্থ আছে না? ইয়েস কারণ এই কোম্পানি যদি ফল করে তাহলে তো ওর লোনটা রিপে হবে না। তাহলে এই যাদের ডিরেক্ট স্টেক আছে তাদের দেখা হবে, এবং পাবলিক অ্যাট লার্জ তাদের ইন্টারেস্টও দেখা হবে। যেমন এই কোম্পানি যদি এমন কিছু করে যাতে হলো পরিবেশের অনেক ক্ষতি হইলো, তাহলে তো আলটিমেটলি যারা তার ওনার না তাদেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কর্পোরেট গভর্নেন্স যখন সেট করা হবে, তখন পাবলিক পলিসি পার্সপেক্টিভে যদি সেট করা মানে চিন্তা করা হয়, তখন হচ্ছে শেয়ার হোল্ডারের অবজেক্টিভের সাথে সাথে যাদের ডিরেক্ট স্টেক আছে এবং পাবলিক মানে আমজনতা, আমরা ম্যাঙ্গো পিপল যারা, তাদের সবার ইন্টারেস্ট দেখা হবে, নাম্বার ওয়ান। সেকেন্ডে বলছে শুধু স্টেক হোল্ডার যারা, তাদের তাদের পার্সপেক্টিভে, মানে আমরা একটু ব্রড থেকে একটু ন্যারো ক্যাটাগরিতে আসতেছি। হ্যাঁ, প্রথমে তো সবার কথা চিন্তা করছি, তারপরে একটু আস্তে আস্তে আর একটু কমায় আসতেছি। যখন স্টেক হোল্ডারদের কথা চিন্তা করা হবে, তখন মিন করা হচ্ছে যে এ ব্যালেন্স বিটুইন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল গোল অ্যান্ড বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনাল গোল। মানে স্টেক হোল্ডারদের জন্য যখন আপনি চিন্তা করবেন, কোম্পানির জন্য তো আপনি যেটা ইকোনমিক, সেটা তো স্টেক হোল্ডারদের জন্য মানে যেটা সোশ্যাল, সেই সোশ্যাল গোল তো আমার মিট নাও করতে পারে। আমি মোস্ট ইকোনমিক কিছু একটা করলাম, কিন্তু আমি পরিবেশের ক্ষতি করলাম না। আবার কোম্পানির ইন্ডিভিজুয়াল আমরা একরকম চিন্তা করতেছি, বাট স্টেক হোল্ডার যারা, ধরেন রেগুলেটরি অথরিটি, ব্যাংক, তাদের গোল আবার ডিফারেন্ট। তাহলে এদের সবার মধ্যে কি করতে হবে, যে আমার এবং তোমার গোলের মধ্যে একটা মানে তোমারও কিছু থাক আমারও কিছু থাক, আছে না অনেক সময় যে ব্যালেন্স করে চলা। মানে আপনার যত বড় হবেন ততই কিন্তু লাইফে ব্যালেন্স করে চলা শিখতে হবে। ম্যাম, হুম। এখানে ইন্ডিভিজুয়াল এন্ড কমিউনাল গোল বলতে কি কোম্পানির গোলস গুলো এন্ড অবজেক্টিভস গুলো বোঝাচ্ছে? না, এটার সাথে স্টেক হোল্ডারের বুঝাচ্ছে। মানে কিছু তো আপনার পিওর আপনার কোম্পানি গোল, কিন্তু যারা আপনার স্টেক হোল্ডার ডিরেক্ট, তাদের তো গোল আছে। কি ম্যাম? হ্যাঁ, কোম্পানি চাবে কি, প্রফিট, ধরেন তাড়াতাড়ি বেশি প্রফিট করতে। ব্যাংকের এটা তো ইয়ে নাও থাকতে পারে, ব্যাংক চাবে কি যে আমার ইয়েটা আগে পেমেন্ট হোক। কোম্পানি চাবে যে হচ্ছে রিপেমেন্ট এখন না করে ওই টাকাটা আমি আবার খাটাই, আমি আর একটু বেশি প্রফিট করি। ব্যাংক চাবে কি যে না, আমার পেমেন্ট আগে করা হোক, এরকম থাকবে না, সেটা বলছে। ওকে, তখন এই যে ব্যালেন্স করার, যখন ব্যালেন্স করতে হবে, তো ব্যালেন্স করার জন্য বলছে এই কর্পোরেট গভর্নেন্সের ফ্রেমওয়ার্কটা কি হবে, যে এনকারেজ দ্য এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস থ্রু এফিশিয়েন্ট ইনভেস্টমেন্ট। মানে আমাদের যে রিসোর্স আছে, সেটা আপনার ন্যাচারাল রিসোর্স বলেন অথবা অন্য রিসোর্স গুলো বলেন, সবার কি করতে হবে, মানে কোনো অপচয় করা যাবে না, মোস্ট এফিশিয়েন্ট ইউজ করতে হবে এবং ইফিশিয়েন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি জানেন একটা মরা কোম্পানি, বলে না যে মরা কোম্পানি, আপনি মরা কোম্পানিতে টাকা ঢেলে গেছেন, তাহলে কি ওটা এফিশিয়েন্ট ইনভেস্টমেন্ট হবে? নো ম্যাম। হবে না। আচ্ছা,
আপনারা কেউ ব্র্যাকে গেছেন? ব্র্যাক কিন্তু হচ্ছে আপনার এই যে ওয়েস্টেজ পেপার গুলো থাকে না আমাদের, প্রিন্ট করার পরে সেগুলোকে কিন্তু ওরা আবার রিসাইক্লিং করে করে আবার পেজ বানায়। তার মানে কি, তারা কিন্তু সেই রিসোর্সটাকে এফিশিয়েন্টলি ইউজ করতেছে। আচ্ছা, require accountability from the company's senior management to shareholders for the way it has managed and taken care of those resources। যেটা আমি বললাম যে যার যত বেশি দায়িত্ব, যত বেশি ক্ষমতা, মানে এই যে বোর্ড অফ ডিরেক্টরের যারা হায়ার লেভেলের সিনিয়র ম্যানেজমেন্ট, তাদের তত বেশি কি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এগুলো রিটেন থাকবে। কার বরাবর? শেয়ার হোল্ডারদের বরাবর, যে আমি এই ডিসিশন নিছি, এটার ইম্প্যাক্ট এটা হয়েছে, আমি এটা এইভাবে ম্যানেজ করছি। রিসোর্সেস বলতে কিন্তু এখানে আমার ওই যে কোম্পানির অ্যাসেট, কোম্পানির ইয়ে ধরেন ফান্ড, যে আমি নিজের স্বার্থে মনে করেন আমার এক আত্মীয়কে আমি একটা টেন্ডার দিছি, সে হয়তো এই টেন্ডারের জন্য কি না, এলিজেবল না, তাহলে কিন্তু আমি কোম্পানির রিসোর্স কি করি নাই, এফিশিয়েন্টলি ইউজ করি নাই। আচ্ছা, যেমন এই যে পিকে হালদার যে টাকা পয়সা নিয়ে চলে গেছে, সে কি এটা করছে? করে নাই তো। aim to align the interest of shareholders and companies with those of other stakeholders। মানে সবার যে এইম আছে, যে আমাদের সবারই যে একটা লক্ষ্য আছে, কোথাও না কোথাও যেহেতু সবার একটা কমন গোল আছে, তাই না, যে কোম্পানিটা চলুক, শেয়ার হোল্ডার চাবে আমি ভালো ডিভিডেন্ড পাই, স্টেক হোল্ডাররা চাবে আমার যা স্টেক আছে, আমার যেটা টাইমলি পাওয়ার কথা আমি সেটা পাই। তো সবার একটা কমন গোলের উদ্দেশ্যেই সবার মানে এমন ভাবে সবকিছু সেট করা যাতে সবারই কমন গোলটা কি হয়, ইমপ্লিমেন্টেড হয় বা পায় তারা। আচ্ছা, নেক্সট অবজেক্টিভটা হচ্ছে আরেকটু ন্যারো এড়িয়ে দেওয়া, শুধু কর্পোরেট পার্সপেক্টিভ দেখা। এই কর্পোরেট পার্সপেক্টিভে আমরা কি দেখতেছি, ওই যে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, এটাই কর্পোরেট গভর্নেন্সের উদ্দেশ্য। আর লাস্টে হচ্ছে স্টুয়ারশিপ পার্সপেক্টিভ অন কর্পোরেট গভর্নেন্স। এটা বলছে মোস্ট ন্যারো ভিউ অফ দ্য কর্পোরেট গভর্নেন্স টু টেক দ্য অ্যাপ্রোচ দ্যাট যে ল রিকোয়ার ডিরেক্টরস টু অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ কোম্পানি। মানে এইটাই হচ্ছে যে আমি ততটুকুই করব যতটুকু আমাকে কি করতে বলা হয়েছে, আইনে বলা হয়েছে। মনে করেন যে আমার একটা নতুন প্রোডাক্ট, এইটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এখন মনে করেন পরিবেশ অধিদপ্তরের বা ওই যে পরিবেশ মন্ত্রণালয় যেটা বলেন, মানে ওই যে পরিবেশের আইন, মানে যারা সেট করতেছে বা ইয়ে, তাদের কোনো ইয়েতে এই আমার প্রোডাক্টের কারণে যে ধরনের পরিবেশের এই ক্ষতি হচ্ছে, সেটা হয়তো আইনে কোথাও কি নাই, আইনে সেটা কভারেজ এখনো নাই, যে এই ধরনের ক্ষতি করা যাবে না, এই ধরনের কাজ করলে এই ধরনের ইম্প্যাক্ট হলে পেনাল্টি হবে, এরকম কোনো কিছু নাই। কিন্তু আমি জানি আমি কি করতেছি, সোশ্যাল ক্ষতি করতেছি। আমার যদি অবজেক্টিভ এইটার হয়, সেই এটাই কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু আমার যদি একদমই ন্যারো অবজেক্টিভ হয়, কর্পোরেট গভর্নেন্স স্টুয়ারশিপ পার্সপেক্টিভ, তাহলে আমি ততটুকুই করব যতটুকু আমাকে কি বলছে, আইন আইন মানতে বলছে। জানতে কতটুকু করা উচিত ততটুকুই করব। তাহলে হচ্ছে ওই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটা এখানে ওয়ান কাইন্ড অফ কি করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওই ডেফিনেশন দিয়ে অনেকখানি গেছে। এখন বলছে আপনারা ধরেন একটা কোম্পানিতে গেলেন, অডিটে গেলেন, তখন আহ কিভাবে বুঝবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার তো অনেক অনেকজন, যার 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 এই কোম্পানিতে ইনডাইরেক্টলি অথবা ডিরেক্টলি স্টেক আছে, স্বার্থ আছে, তারা সবাই স্টেক হোল্ডার। তো সবার আহ, সবকিছু এক্স্যাক্টলি মিট করা তো, এক্সপেকটেশন মিট করা তো কারো পক্ষে সম্ভব না, তাই না? আপনাদের যে এখন 11 জন আছেন, 11 জনেরই তো 11 রকম চাওয়া হইতে পারে, সবাইকে কি খুশি করা যাবে? যাবে তাও না। না। তো সবসময় দেখা যাবে যে এই স্টেক হোল্ডার গ্রুপদের মধ্যে কি আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে ওরটা দেখতে গেলে আরেকজনের স্বার্থটা বেশি আপনার হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো বলছে যে এটার মধ্যে তো একটা ব্যালেন্স করতে হবে। তখন এই জন্য আগে বুঝতে হবে যে কোন ঘটনাগুলো বা কি দেখলে আমি বুঝবো যে আসলে এই কোম্পানিতে কি মানে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে।
যেটাকে আমাকে কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে, যেটা নিয়ে কাজ করতে হবে। তখন কি কি দিয়ে আপনারা বুঝবেন? মনে করেন যে একটা কোম্পানিতে গেছেন, বা যে কোনো একটা কোম্পানির হঠাৎ করে আমরা অনেক সময় শুনি না যে কোর্ট একটা কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে, হঠাৎ, মানে হঠাৎ ফিনান্সিয়াল কলাপস হয়েছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেখা যায় যে রাতারাতি অনেক সময় কি হয়েছে, বন্ধ করে দিছে। কারণ কি? গ্রাহকের টাকা দেওয়ার তাদের আর কি নাই, অবস্থা নাই। কোনো ওয়ার্নিং টোয়ার্নিং ছাড়া হঠাৎ করে কলাপস হয়ে গেছে কোম্পানি। তো বলছে যে এটা ইউএস এনার্জি কর্পোরেশন এনরনের 2022 সালের এরকম একটা ঘটনা। এনরন হঠাৎ করে কলাপস করে। তারপরে দেখবেন যে আপনাদেরকে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা অডিট করতে দেওয়া হয়েছে, সেইখানে আসল যে পিকচারটা, সেই পিকচারটাকে ডিসগাইজ করার চেষ্টা করতেছে। যেমন ধরেন আপনারা যে ক্লোজিং ইনভেন্টরি পাইলেন একটা টাকার, দেখলেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসে ক্লোজিং ইনভেন্টরি আরো কি দেখানো হয়েছে, অনেক বাড়ায় দেখানো হয়েছে। বা মনে করেন যে ফ্যাক্টরি আগুনে পুড়ে গেছে, এই অ্যাসেটার এখন নাই, লস ইনকার করতে হবে, লস বুক করতে হবে। কিন্তু তারা কি করছে? লস বুক করে নাই। মানে সবকিছুতে ডিসগাইজ করার প্রবণতা, এবং আপনাদেরকে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা দিচ্ছে সেটাকে মেকআপ করে করা হয়েছে, বা ড্রেসিং আপ, ড্রেস পরানো হয়েছে আলগা, এটার উপরে কারুকার্য ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, করে আপনাদেরকে একটা এফএস দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে যে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিরেক্টরদের রেমুনারেশন, এটা নিয়ে মানে ডিসপিউট আছে। যেমন তারা অনেক, মানে কোম্পানির নেচার বা ইয়ের তুলনায় বা মার্কেটের তুলনায় তারা অনেক স্যালারি, বোনাস, পেনশন স্কিম, শেয়ার অপশন, গোল্ডেন হ্যালোজ, মানে তাদের পক্ষে যত ধরনের বেনিফিট পাওয়ার কথা সবই কি করতেছে, বাড়ায় 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 নিয়ে নিচ্ছে। আচ্ছা, ডিসিশন নেওয়া হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরে, বোর্ড বোর্ড মিটিং এ যেসব ডিসিশনই নেওয়া হচ্ছে, সেগুলোতে সবসময়ই তাদের প্রাধান্য পাচ্ছে, তাদের সুবিধা, তাদের বেনিফিট প্রাধান্য পাচ্ছে। লং টার্ম কোম্পানির নিড, শেয়ার হোল্ডারদের নিড, সেগুলো দেখা হচ্ছে না। তো এই ধরনের ঘটনা যদি কোম্পানিতে ঘটতে থাকে, তাহলে হচ্ছে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং যে কোনো সময় কোম্পানিটা কি করবে, কলাপস করবে। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলোকে অ্যাড্রেস করার জন্যই কি করা হয়, যে আপনার একটা স্ট্রাকচার্ড অর্গানাইজড কর্পোরেট গভর্নেন্স ম্যানুয়াল মানে থাকবে। আচ্ছা, কি কি দেখলে আমরা বুঝবো যে কর্পোরেট গভর্নেন্স যেটা এই কোম্পানিতে আছে সেটা পুওর? ডোমিনেশন বাই দ্য বোর্ড। বোর্ড আছে, মিটিং হয়, সবই হয়, বাট ধরেন 10 জনের বোর্ড, এখানে 3-4 জন মিলে একটা গ্রুপ আছে, বা একজনই খুবই পাওয়ারফুল, অন্যদের আর কোনো কিছু বলার নাই, সে যা বলে তাই। তাহলে আপনার আইন মতো মিনিমাম 5 জন, ম্যাক্সিমাম 20 জন, তার মতোই ইয়ে আছে, সবই আছে, কিন্তু আহ, মানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে একজনই ডমিনেট করতেছে, তাহলে কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে পুয়ার। আবার দেখা যাচ্ছে কোম্পানিতে কোনো ইনভলভমেন্ট নাই বোর্ডের, বোর্ড একটা আছে, বাট ইরেগুলার মিটিং হচ্ছে, অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটি আছে, রিস্ক গুলো আছে, সেগুলো ঠিক মতো অ্যাড্রেস করা হচ্ছে না, সিস্টেমেটিক্যালি এগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে না, বা বোর্ডের ডিসিশন নিয়ে নেওয়া হচ্ছে, বা ডিসিশন গুলোর যে বেস সেটা ঠিক না, মিনিমাম ইনফরমেশনের বেজেই বা ভুল ইনফরমেশনের বেজেই বোর্ড কোনো বড় বড় ডিসিশন নিয়ে নিচ্ছে। ইনএডিকুয়েট কন্ট্রোল ফাংশন, কোনো ইন্টারনাল অডিট নাই, বা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, 2-1 জন এমপ্লয়ি ওখানে আছে, টিম মেম্বার আছে, বাট ইন্টারনাল অডিট করার মতো তাদের কোনো অ্যাডিকুয়েট টেকনিক্যাল নলেজ নাই। হুম অথবা ইন্টারনাল অডিটে র্যাপিড টার্ন ওভার হচ্ছে, একজন আসতেছে, 1 মাস থাকতেছে, আবার কেউ যাচ্ছে, আবার কাউকে নিচ্ছে, সে 1 মাস থেকে চলে যাচ্ছে, হযবরল অবস্থা। ল্যাক অফ সুপারভিশন অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজদের ঠিক মতো সুপারভিশন করা হচ্ছে না। তারপরে এক্সটার্নাল অথবা ইন্টারনাল অডিটরকে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনি করা হচ্ছে না, যে আপনারা মনে করেন না যে আমরা তো এক্সটার্নাল অডিট করতে যাচ্ছি, যখন ইচ্ছা যাব, যখন ইচ্ছা আসবো, যেভাবে ইচ্ছা কাজ করব, আর আপনাদের পারফরমেন্স কেউ দেখবে না, তা কিন্তু না। সবসময় মনে রাখবেন, আপনারা যাচ্ছেন, আপনারা একটা ফার্মকে
রিপ্রেজেন্ট করতেছেন আপনাদের পার্টনারকে। সো আপনাদেরকে দিয়েই কিন্তু আপনাদের ফার্ম আপনাদের পার্টনারকে কি করবে, একটা কোম্পানি জাজ করবে। সো কখনো এরকম ভুল কিছু করবেন না যাতে তারা মিস ইনফরমেশন পায়। আচ্ছা, ল্যাক অফ কন্টাক্ট উইথ শেয়ার হোল্ডার, এই যে শেয়ার হোল্ডার্সদেরকে জানানো, এজিএম করা বা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো ডিসক্লোজ করা, এইরকম কোনো ব্যবস্থা নাই। তারপরে সবসময় শর্ট টার্ম প্রফিটের উপরে জোর দেওয়া, যে ভাই আমি আমার টার্মে, যে আমার টার্মের মধ্যে যতটুকু এতটুকু করলে আমার এতটুকু প্রফিট আসবে আমি এটা নিয়ে চিন্তা করি, কিন্তু আমি যে এই কোম্পানিটা যে লং টার্ম চলবে, যে কোনো ডিসিশন লং টার্মের জন্য নেওয়া হবে সেগুলোকে ইগনোর করা। আচ্ছা, আর ফিনান্সিয়াল স্টেটমেন্টস এবং ইনফরমেশনে মিসলিডিং ইনফরমেশন দেওয়া, এগুলো হচ্ছে পুয়ার কর্পোরেট গভর্নেন্সের লক্ষণ। আচ্ছা, তারপরে যে আপনাদের ওয়ার্ক এক্সাম্পল আছে, মানে একটা গল্পের মতো বলে দিচ্ছে, দিয়ে বলছে যে কর্পোরেট গভর্নেন্স কি কি ইস্যু আছে এই কোম্পানিতে, স্মল গ্রুপের ডমিনেশন আছে, শর্ট টার্ম ভিউ আছে, ল্যাক অফ সুপারভিশন আছে। তো আপনাদের এরকম কোশ্চেন পরীক্ষার হলে আসতে পারে, আই ডোন্ট নো আসছে নাকি, যে এখানে আহ, ধরেন এখানে চারটা দিয়ে দিল পয়েন্ট, যে পুয়ার কর্পোরেট গভর্নেন্স কোনটা দিয়ে বোঝায়, তাহলে পুয়ার কর্পোরেট গভর্নেন্স এর সিমটম গুলো কি কি, এগুলো তো অ্যাটলিস্ট আপনাদের জানতে হবে। না পড়ে গেলে বা না জেনে গেলে তো তখন তো আপনারা সঠিক অ্যান্সারটা পিক করতে পারবেন না। আচ্ছা, এরপর বলছে যে আমরা কি দেখে বুঝবো যে কর্পোরেট গভর্নেন্সে গুড প্র্যাকটিস আছে, গুড প্র্যাকটিস করা হচ্ছে। রিস্ক ম্যানেজমেন্ট এন্ড রিডাকশন, দেখবেন যে আপনার একটা ভালো ইন্টারনাল অডিট ফাংশন আছে, অথবা অনেক বড় কোম্পানিতে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্কের জন্যই আলাদা ডিপার্টমেন্ট আছে। তো সেইখানে রিস্ক গুলোকে আইডেন্টিফাই করা হয় এবং রিস্ক গুলোকে কিভাবে ম্যানেজ করা যায়, রিডিউস করা যায়, কারণ রিস্ক তো একবারেই বাদ দিয়ে দেওয়া যায় না, তাহলে তো ঘরে বসে থাকতে হবে, সেটা করতে হবে। Ethical and sustainable pursuit of the business strategy in a way which safeguards against misuse of resources। আচ্ছা, ইথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করতে হবে কোম্পানিতে, যে রিসোর্সের মিস ইউজ করা যাবে না, বা কোনো ফিজিক্যাল অ্যাসেটের মিস ইউজ করা যাবে না, বা বা কোনো ইন্টেলেকচুয়াল ইয়ে হইতে পারে। অনেকে দেখবেন যে কোম্পানির টাকায় হচ্ছে নিজের পার্সোনাল কিছু কিনতেছে, বা কোম্পানির অ্যাসেটকে নিজের পার্সোনাল ভাবে ইউজ করতেছে, সেগুলো করা যাবে না। আচ্ছা, ওপেননেস অ্যান্ড ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট লেভেল থেকে সব ইয়ের মধ্যেই কি হবে, যে কি ডিসিশন নেওয়া হচ্ছে, হ্যাঁ, বা কিভাবে ডিসিশন নেওয়া হচ্ছে। অনেক কোম্পানিতে দেখবেন যে যে কোনো ডিসিশন নেওয়ার আগে এমপ্লয়ীদের সাথে মিটিং করে, তাদেরও মতামত জানতে চাওয়া হয়, বা তাদেরকে বলা হয় যে আমরা এটা করতে চাই, বা আমাদের বিজনেসকে ধরেন আরো বেটার করার জন্য আপনাদের কোনো আইডিয়া বা সাজেশন থাকলে শেয়ার করেন। তাহলে ওপেননেস থাকলো এবং ট্রান্সপারেন্সি থাকলো, বা যে কোনো ইনফরমেশন ডিসক্লোজ করলো। ইন্টিগ্রিটি অ্যান্ড প্রবিটি, যে ইন্টিগ্রিটি তো আপনারা পড়ছেন, কোথায় পড়ছেন বলেন তো? কোড অফ কন্ডাক্টে, ওই যে আপনার ফেয়ার, ট্রুথ পড়ছেন না, যেগুলো ম্যানেজ করা। তো ওই সব কিছুতেই সেই অনেস্টি, সেই স্পিরিট অফ ল, সেটাকে মেনটেন করা, অ্যাপ্লাই করা। অ্যাকাউন্টেবিলিটি, ডিরেক্টর যে ঠিক মতো পারফর্ম করতেছে নাকি, তার সে যে অ্যাকাউন্টেবল সবার কাছে, সেটাকে জাজ করা কিভাবে, যে তার পারফরমেন্সের সাথে যে রিটার্ন আসছে কোম্পানিতে সেটা কি ম্যাচ ম্যাচ করতেছে নাকি। রিডিউসিং দ্য পটেনশিয়াল ফর কনফ্লিক্ট, আমাদের উদ্দেশ্য হবে এইটা না, মানে ডাক্তাররা কি বলে যে অসুখ হইলে তারপরে চিকিৎসা ভালো, নাকি আগে এমন কিছু করা ভালো যাতে রোগ না হয়। তা আমি কনফ্লিক্ট হওয়ার যে জায়গাগুলো সেগুলোই আগে কি করব, আইডেন্টিফাই করে এমন একটা জিনিস, সিস্টেম বা কন্ট্রোল সেট আপ করবো যাতে কনফ্লিক্ট অ্যারাইজই না হয়, অ্যারাইজ হওয়ার সুযোগটা কমে আসে। রিকনসাইলিং দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার অ্যান্ড ডিরেক্টরস অ্যাজ ফার অ্যাজ পসিবল, যে আমাদের শেয়ার হোল্ডার কিছুদিন পর পর আমাদের শেয়ার হোল্ডারদের উদ্দেশ্য কি, আমাদের ডিরেক্টরদের যেই পথে যাচ্ছে তাদের উদ্দেশ্য কি, সো দুজনের উদ্দেশ্য রিকনসাইলিং করা, যে ঠিক দিকে যাচ্ছে নাকি।
আচ্ছা, গুড কর্পোরেট গভর্নেন্স করার জন্য 5 এলিমেন্টস, এই যে 5 এলিমেন্টস, এদের সম্পর্কেই আমরা কি পড়ছিলাম কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশনে, যেমন বোর্ড অফ ডিরেক্টর, বোর্ডের সাইজ কিরকম হবে, তাদের রেসপন্সিবিলিটি কি, মিটিং কি, সেগুলো। সিনিয়র ম্যানেজমেন্ট পড়ছিলাম, যে সিএফও, সিইও, তাদেরকে নিয়ে, শেয়ার হোল্ডার্স, এক্সটার্নাল অডিটর্স এবং ইন্টারনাল অডিটর্স, আমরা অডিট কমিটির হেড, তাদের কাজ, তাদের ইয়ে সবগুলোই পড়ছে। তো এই জায়গায় দেখেন, এখানে আপনাদের জাস্ট এলিমেন্টস গুলো বলে দিছে যে এগুলো এগুলো থাকতে হবে, ওরা এগুলো করবে। কিন্তু এগুলো তো সাবজেক্টিভ ব্যাপার, যখন যত জায়গায় বেশি সাবজেক্টিভ থাকে না, ততই বেশি মানুষের ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে। যেমন আমাদেরকে বলা হয়েছে যে সদা সত্যি কথা বলবে, তখন অনেকেই একটা মিথ্যা কথা বললেও বলবে কি যে আরে এটা ওইরকম মিথ্যা না। হ্যাঁ, মানে সাবজেক্টিভ জিনিসগুলোর এরকম সুযোগ থাকে যে নিজে এক একজন এক একজনের জাজমেন্ট মতো কি করে ওটাকে ইন্টারপ্রেট করে নেন। যেমন আপনারা কিছু অ্যাড দেখছেন না, যে গাড়ির 99%ই ভালো, শুধু ব্রেকটা খারাপ। তো তো আমি যদি এখন সাবজেক্টিভ ব্যাপারে ইয়ে করি, ব্রেকটাই তো আসল, যদিও গাড়ির অন্য সবকিছু ভালো, 99% ভালো। তো আমাদের পরের চ্যাপ্টারটাই কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশনে হচ্ছে এই সাবজেক্টিভের সুযোগ রাখে নাই। সেখানে সে বলেই দিচ্ছে যে এইটা এটা হবে, এতজন ডিরেক্টর আছে, নাম্বার মিললো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের 10 বছর অভিজ্ঞতা আছে, মিলছে, ইয়েস, মিলে নাই, নো, এই পারফরমেন্স দেখানোর কথা দেখাইছে, ইনফরমেশন অ্যানুয়াল রিপোর্টে থাকার কথা আছে কি নাই, জাস্ট ইয়েস, নো, নট অ্যাপ্লিকেবল, এটা দিয়েই যাতে কর্পোরেট গভর্নেন্সটাকে এনশিওর করা যায়। তো এই চ্যাপ্টারটা হচ্ছে সাবজেক্টিভ, আর পরের চ্যাপ্টারটা হচ্ছে এইটা যাতে আরো ডিসিপ্লিন হয়েতে মেনটেন করা যায়, সেজন্য ওরকম একটা ভাবে সবকিছু করে দিছে যাতে চেক লিস্ট বেস আপনার বোঝা যায় যে হ্যাঁ কর্পোরেট গভর্নেন্স গুড অথবা ব্যাড। আচ্ছা, এরপরে বলছে যে ইকোনমিতে আহ কয় ধরনের ফিনান্সিয়াল সিস্টেম আছে। তো 2 ধরনের আছে, ব্যাংক বেস সিস্টেমস আর একটা হচ্ছে মার্কেট বেস সিস্টেমস। তা আমরা যদি ব্যাংক বেসড ফিনান্সিয়াল সিস্টেম এর ইয়েগুলো দেখি, মানে নেচারটা দেখি, যে কি দেখলে বুঝবো যে ব্যাংক বেস ফিনান্সিয়াল সিস্টেম। তো সেগুলো হলো যে হাউস হোল্ড, তারা লিটল রিস্ক বেয়ার করতে চায় এবং তাদের ফিনান্সিয়াল অ্যাসেট মানে ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্টস এগুলো ব্যাংকের কাছে ডিপোজিট রাখে। যেমন আমাদের দেশেও কিন্তু এটাই হয়। আমরা তো মানে হাতে টাকা পয়সা বা যাই থাকে আমরা কি করি, ব্যাংকে রাখি অথবা সঞ্চয়পত্র কিনি। আচ্ছা, households have less access to investment in physical assets such as housing, that is less choice, মানে সবাই যে আপনার মানে বাড়ি করতে পারতেছে বা ফিজিক্যাল অ্যাসেটের জন্য ইনভেস্টমেন্ট করতে পারতেছে তা কিন্তু না। ওই হাউস বিল্ডিং লোন পাওয়া বা ইয়ে মানে এত সহজ কিন্তু না ব্যাপারটা, তো লেস অ্যাক্সেস আছে। এবার হাউস হোল্ড টু ইনভেস্ট ইন সিকিউরিটিজ, দিস ইজ প্রাইমারি লার্ন বাই ইন্টারনেট সার্চেস। যেমন হাউস হোল্ডার কি করে, পেনশন ফান্ডে টাকা জমা দেয়, মিউচুয়াল ফান্ডে অথবা এই যে শেয়ারে ইনভেস্ট করে। দেয়ার ইজ কম্পারেটিভলি মোর গভর্নমেন্ট রেগুলেশন, যেমন আমাদের এখানে কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকগুলোকে কি করে রেগুলেট করতেছে। ব্যাংকস আর হাইলি কনসেন্ট্রেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন টার্মস অফ প্রোভাইডিং বোথ ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং। তো আমাদের দেশেও ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকিং এবং নন ব্যাংকিং বোথ সার্ভিসই দিয়ে যাচ্ছে। তারপরে বলছে ব্যাংক লেন্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ বিজনেস ফিনান্স আফটার রিটেন আর্নিংস। আমাদের দেশেও ব্যাংক লোন খুবই পপুলার। ব্যাংকস এন্ড বিজনেস আর হাইলি ইন্টিগ্রেটেড, কারণ ব্যাংক বিজনেসের পক্ষ থেকে আরো কি করে, আরো কিছু কাজ করে দেয়। মার্কেটস আর ভোলাটাইল অ্যান্ড স্পেকুলেটিভ। হ্যাঁ, মার্কেটস ভোলাটাইল স্পেকুলেটিভ, এটা আমাদের শেয়ার মার্কেট দেখলেই বোঝা যায়, কারণ কোম্পানিজ ফাইন্যান্সের জন্য আসলে কোম্পানিগুলো ব্যাংকের কাছেই বেশি ডিপেন্ডেন্ট, লোনের জন্য ব্যাংকের কাছেই যায়। তো এগুলো হচ্ছে ব্যাংক বেসড ফিনান্সিয়াল সিস্টেমের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স। এর অপোজিট গুলো হচ্ছে আপনার মার্কেট বেসড ফিনান্সিয়াল সিস্টেম। ওকে, তারপরে আছে আপনার গভর্নেন্স স্ট্রাকচার। এখানে বলছে গভর্নেন্স স্ট্রাকচার মানে যে যে স্ট্রাকচারটার মাধ্যমে আপনার কর্পোরেট গভর্নেন্সটাকে ইনশিওর করা হবে। বলছে ওখানে 2 বেসিক
গভর্নেন্স স্ট্রাকচারস আছে, একটা হচ্ছে স্ট্যাটিউটস আর হচ্ছে কোড অফ প্র্যাকটিস। তো একটা জিনিস হচ্ছে প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ। প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ হচ্ছে সাবজেক্টিভ, যে এই যেমন সদা সত্য কথা বলবা, এই টাইপ, এগুলো হচ্ছে প্রিন্সিপাল বেসড। আরেকটা বলছে, দাঁড়ান, কোথায় আসে, আচ্ছা দাঁড়ান বুঝতে হবে আরেকটা কথা কি বলছে। আরেকটা যেটা আপনাদেরকে বলছি যে কোড অফ প্র্যাকটিস বেসড, যেটা হচ্ছে যে আপনাকে বলে দিবে যে এইটা হয়েছে, এইটা করছে, তাহলেই আমি বলবো যে হ্যাঁ সত্যি কথা হয়েছে, সেরকম। আচ্ছা, দে প্রিন্সিপাল বেসড অর এ শেয়ার হোল্ডার লেড অ্যাপ্রোচ। আচ্ছা, স্ট্রাকচার্স, প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচের ফ্রেমওয়ার্কে কি কি বলা আছে? একটা কোম্পানি ট্রান্সপারেন্ট এবং ইফিশিয়েন্ট ফিনান্সিয়াল মার্কেট এগুলো প্রমোট হবে। প্রোটেক্ট অ্যান্ড ফ্যাসিলিটি শেয়ার হোল্ডার্স রাইট। শেয়ার হোল্ডারদের রাইট কি, সেটাকে প্রোটেক্ট করতে হবে, যে সে ইনফরমেশন পাবে, সে এজিএম এ পার্টিসিপেট করবে, সে বোর্ডের মেম্বারদেরকে চাইলে ইলেক্ট করতে পারবে, রিমুভ করতে পারবে, কোম্পানির প্রফিটে তার পার্টিসিপেশন থাকবে। হুম। তারপরে হচ্ছে এনশিওর দ্য ইকুইটেবল ট্রিটমেন্ট অফ অল শেয়ার হোল্ডার্স, যে মাইনরিটি শেয়ার হোল্ডার হোক মেজরিটি শেয়ার হোল্ডার হোক সবাইকে সেম ট্রিটমেন্ট দিতে হবে। শেয়ার স্টেক হোল্ডারদের রাইট কে রিকগনাইজ করা। তো স্টেক হোল্ডার এই যে যারা আপনার মনে করেন যে আনএমপ্লয়েড, বেকার আছে, তাদের জন্য জবের ব্যবস্থা করা। হ্যাঁ। তারপরে ধরেন যারা কোম্পানিতে এখন চাকরি করে, তাদের জন্য যদি এরকম ইয়ে থাকে যে তুমি এত বছর চাকরি করার পরে যেমন গ্র্যাচুইটির ব্যবস্থা করা হয়, যে তুমি এরকম একটা টাকা পাবা, তো তার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করা। হুম। সাস্টেইনেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এবং টাইমলি এবং অ্যাকুরেট ডিসক্লোজার ইনশিওর করা, যে এই কোম্পানির ফিনান্সিয়াল পজিশন কি, মানে ব্যালেন্স শিট দেওয়া, পারফরমেন্স কি, স্টেটমেন্ট দেওয়া, ইনকাম স্টেটমেন্ট দেওয়া, ওনারশিপ কি, অবজেক্টিভ কি, বোর্ডকে যে রেমুনারেশন দেওয়া হচ্ছে, পাবলিক লিস্টেড কোম্পানির জন্য যে ডিরেক্টররা রেমুনারেশন নিচ্ছে সেটা কিন্তু পাবলিশ করা বাধ্যতামূলক, যে ডিরেক্টররা কত টাকা বেতন নিচ্ছে। তারপরে যে আপনাদেরকে বলছিলাম রিলেটেড পার্টি ট্রানজেকশন কি হচ্ছে, কি ধরনের ফোরসিয়েবল রিস্ক ফ্যাক্টরস আছে। আচ্ছা, স্টেক হোল্ডার রিলেট অ্যাপ্রোচ, এখানে হচ্ছে আপনার শেয়ার হোল্ডারদের রোলের উপরে বেশি জোর দিয়ে গভর্নেন্স স্ট্রাকচারটাকে ইয়ে করা হচ্ছে। আর এটা মার্কেট বেসড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর জন্যই বেশি জরুরি। টু টাইপস অফ স্ট্রাকচার আছে, যেমন এখান থেকে আমি যখন কোশ্চেন বানাইছিলাম তখন বানাইছিলাম, যেমন একটা বলছে ইউনিটারি বোর্ড, আর একটা হচ্ছে ডুয়াল অর সুপারভাইজারি বোর্ড স্ট্রাকচার। তাহলে ইউনিটারি বোর্ড স্ট্রাকচার মানে কি? যেখানে বলছে both management of the business and reporting to the shareholders via the financial statements and shareholder meeting. This is the basic system under Bangladesh statute. তাহলে বাংলাদেশে কোন বোর্ড আছে, ইউনিটারি বোর্ড নাকি ডুয়াল অর সুপারভাইজারি বোর্ড? ইউনিটারি বোর্ড আছে, কারণ ইউনিটারি বোর্ডে হচ্ছে শেয়ার হোল্ডারকে ম্যানেজমেন্ট এবং বিজনেস শেয়ার হোল্ডার্সকে রিপোর্ট করে। কিভাবে রিপোর্ট করে? অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে। অ্যানুয়াল রিপোর্টে ফিনান্সিয়াল স্টেটমেন্টস এবং শেয়ার হোল্ডারদের যে মিটিং হয়, জিএম, এগুলো সবই ইনক্লুডেড থাকে। আর ডুয়াল অর সুপারভাইজারি বোর্ড স্ট্রাকচার যদি হয়, যেটা বলছে জার্মানিতে দেখা যায়, সেখানে রোলটা স্প্লিট থাকে, একটা থাকে ম্যানেজমেন্ট বোর্ড আর একটা থাকে সুপারভাইজারি বোর্ড। তো ম্যানেজমেন্ট বোর্ডের কাজটা কি? তারা কোম্পানিকে ম্যানেজ করবে। আর সুপারভাইজারি বোর্ডটা কি? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা সেপারেট বডি থাকবে, তারা হচ্ছে এই ম্যানেজমেন্ট বোর্ডটা ঠিক মতো কাজ করছে নাকি সেটাকে ইনশিওর করবে। তারা ম্যানেজমেন্ট বোর্ডের কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, কাউকে রিমুভ করে ফেলবে, ম্যানেজমেন্ট বোর্ডের থেকে কোনো ইনফরমেশন চাবে, ফর্মাল রিপোর্ট চাবে,
ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ডিভিডেন্ডস ডিক্লেয়ার কত করবে, এগুলোকে অ্যাপ্রুভাল দিবে। অনেকটা অডিট কমিটি যেই রোলটা প্লে করে না, অনেকটা সেই টাইপের। তা আমাদের দেশে এরকম ভাগে ভাগে বোর্ড নাই, আমাদের দেশে ইউনিটারি বোর্ড। আচ্ছা, গভর্নমেন্ট স্ট্রাকচার অফ বাংলাদেশ কোম্পানি 1994 এর যেই অ্যাক্ট অনুযায়ী যেই ইয়ে করা হয়েছে, আমাদের এখানে সেটাই থাকে। আমাদের এখানে বোর্ড অফ ডিরেক্টর থাকে, যেটা ইউনিটারি বোর্ড। ডিরেক্টর এবং পাওয়ার এবং ডিউটিস সেটা হচ্ছে আপনারা লতে পড়ছেন। কোম্পানির সাথে ডিরেক্টরদের রিলেশন কি, অ্যাকাউন্টেবিলিটি ফর স্টুয়ারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং বাই দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর মাধ্যমেই হচ্ছে বোঝা যায় যে সে কি কাজ করছে। রুলস অফ মিটিং এন্ড রেজুলেশন, আমাদের মিটিং কয়টা হওয়া উচিত মনে আছে? বোর্ড মিটিং কয়টা হওয়া উচিত বছরে? ম্যাম, এজিএম একটা, ইজিএম তিনটা। না, বোর্ড মিটিং 4টা হওয়া উচিত। এভরি 3 মান্থস। সরি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বোর্ড মিটিং 4টা প্রতি কোয়ার্টারে। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে যে আমাদের এই 1994 এর অ্যাক্ট ছাড়াও যেগুলো হচ্ছে আপনার লিস্টেড কোম্পানি, তারা আরো কি কি মানবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের গাইডলাইন্স অনুযায়ী তারা 20 এর যে কর্পোরেট গভর্নেন্স, 2012 তো লিখছে, এইটা বই তো আগের, এটা হবে 2018। ওই যে যে আমি আপনাদেরকে বারবার বলছি, ওই চ্যাপ্টার থেকে না পড়ে আমরা আলাদা করে পড়বো। এই কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশনটা মেনে চলতে হবে লিস্টেড কোম্পানির জন্য। এবং তারা যদি এটাকে কমপ্লাই না করে, কেন কমপ্লাই করে নাই সেটাকে এক্সপ্লেন করতে হবে। এবং অ্যানুয়াল রিপোর্টের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। আপনাদেরকে কিন্তু বলছিলাম কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশনটা যখন পড়বেন তখন কিন্তু অ্যানুয়াল রিপোর্ট সাথে নিয়ে পড়বেন। কেউ কি পড়ছেন? এই যে তানভীর, অ্যানুয়াল রিপোর্টটা সঙ্গে নিয়ে পড়ছেন? ম্যাম, আমি তো আপাতত আমার এক্সাম লিভে আছি, তাই কোনো অ্যানুয়াল রিপোর্ট আপাতত ইয়া ইয়া দেখে পড়িনি, কিন্তু আমি আপনার হুম। ক্লাস যখন করেছি আমি তখন মানে ওইটা ইয়া করে পড়েছি, বুঝে পড়েছি। আচ্ছা, যখন সময় পাবেন বা যখন অডিটে যাবেনও, কারণ ওটা কিন্তু আপনার মনে থাকবে বেশি যখন আপনি ভিজুয়ালাইজ জি করবেন। ম্যাম, অবশ্যই। হ্যাঁ, ইয়া আচ্ছা। করি। আচ্ছা, তারপরে হচ্ছে এই চ্যাপ্টারে সেকেন্ড পার্টে বলা হয়েছে ইথিক্স, বিজনেস ইথিক্স অ্যান্ড ইথিক্যাল কালচার। ইথিক্স কি? নৈতিকতা না? এ সিস্টেম অফ বিহেভিয়ার উইচ ইজ ডিমড অ্যাকসেপ্টেবল ইন দ্য সোসাইটি, যে আমাদের সোসাইটিতে কিছু বিহেভিয়ার কি অলরেডি একসেপ্টেড, আমরা একসেপ্ট করি যে এরকম হবে। তো সেইটা হচ্ছে ইথিক্স। ইথিক্স আমাদের বলবে আসলে হাউ টু বিহেভ, যে এইটা করা উচিত। আমরা তো অনেক সময় বলি না যে এটা করা উচিত। এটা করা উচিতটা কিভাবে আসছে, যে এই জিনিসটা আমাদের সোসাইটিতে একসেপ্টেড। তাহলে ইথিক্স কিন্তু তাহলে আপনার সোসাইটি টু সোসাইটি কি হবে, ভ্যারি করবে। একটা মুসলিম কান্ট্রিতে যেটা যেরকম ইথিক্স, একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা মুসলিম নন মুসলিম, তার ইথিক্স কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? কারণ তার সোশ্যালি একসেপ্টেড বিহেভিয়ার তো আলাদা। আচ্ছা, ইথিক্যাল কালচার কি? তো সেখানে আমরা তো যেহেতু এটা বিজনেস ফিনান্স পড়তেছি, আমরা এখন নর্মাল মানে জেনারেলাইজ ইথিক্স থেকে আমরা বিজনেস ইথিক্সে চলে আসছি। যে বিজনেস কালচার ওয়্যার দ্য বেসিক ভ্যালুজ এন্ড বিলিভস ইন এ কোম্পানি এনকারেজ পিপল উইদিন দ্য কোম্পানি টু বিহেভ ইন লাইন উইথ একসেপ্টেবল বিজনেস ইথিক্স। অনেক কোম্পানির বিজনেস ইথিক্সই এরকম যে তার কোম্পানির এমপ্লয়িরাও সেটা কি করতে হবে, ফলো করতে বাধ্য। যেটাই আমাদের কোম্পানির নীতি, আমরা এইটাই ফলো করি, এটাই আমার কাছে একসেপ্টেবল বিজনেস ইথিক্স। এইটা এখন রিটেন ডাউন থাকলো অথবা না থাকলো, বেসিক ভ্যালুজ এবং বিলিফস একই কোম্পানির কিন্তু এক এক রকম কালচার চলে আসছে। আচ্ছা, তো বলছে এক এক কোম্পানির ডিফারেন্ট সেট অফ থাকবে। তো নোলান প্রিন্সিপাল, যেটা যে আমরা ম্যানেজমেন্ট বইতে পড়ছিলাম বিবিএ এর সময় আমাদের বাচ্চাকালে, যে আমাদের ইউজফুল স্টার্টিং পয়েন্ট বিজনেস ভ্যালুজ, যে আমাদের এক কোম্পানিতে যে আমাদের বিলিভস অথবা ভ্যালুজ থাকবে, এগুলোর মধ্যে কি কি থাকবে? ইন্টিগ্রিটি থাকবে, অবজেক্টিভিটি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ওপেননেস থাকবে, অনেস্টি থাকবে। আর ইথিক্যাল বিজনেস লিডারশিপ বাই ফিলিপ্পা ফোস্টার ব্যাক, উনি বলছে যে ফার্দার এইগুলো ছাড়াও, এই এই কয়েকটা জিনিস ছাড়াও উনি আরো বলছে কি ট্রুথ থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকবে, ফেয়ারনেস থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, ট্রাস্ট থাকবে।
আচ্ছা, এইখানের কিছু নাম কিন্তু আমাদের কিসের সাথে মিলে গেছে বলেন? কোড অফ কন্ডাক্টের সাথে মিলে গেছে না? ইয়েস ম্যাম। আইসিডাব্লিউ ফ্রেমওয়ার্কের সাথে মিক্স ইয়েস কিন্তু ম্যাম। করা যাবে না। আইসিডাব্লিউর ফ্রেমওয়ার্কে যেইগুলো যেই পয়েন্টগুলোর আন্ডারে যেই যেই ক্যারেক্টারিস্টিক্স বলা আছে ওভাবেই কিন্তু করতে হবে। যে ওই ওই জিনিস তো একই জিনিস বলে কিন্তু আর কোনো কিছু নতুন করে ওখানে কি করা যাবে না, ইনকর্পোরেট করা যাবে না। তো সাবধান ওগুলো পড়ার সময়। আচ্ছা, আচ্ছা, বলছে এই যে বিজনেস ভ্যালুজ এগুলো থাকতে হবে, এগুলো কিছু জিনিস আছে স্ট্যাচুটরি রিকোয়ারমেন্টস, যেমন ইকুয়ালিটি ফর অল। অনেক কোম্পানিতে এখনো হয়তো আছে, আগে বেশি ছিল যেটা, মেয়েরা কম বেতন পায়, মানে ফিমেলরা কম বেতন পায়, মেলরা বেশি পায়। তো এখন স্ট্যাচুটরি রিকোয়ারমেন্টস হচ্ছে কি সবার জন্য ইকুয়ালিটি। বা অনেক সময় আপনারা দেখতেন যে বলেই দেয় শুধুমাত্র মেল অ্যাপ্লাই করবে এই পজিশনের জন্য, মানে ফিমেলরা করতেই করতেই পারবে না। তো এগুলো কিন্তু ইকুয়ালিটি হয় না। হুম। আবার অনেক কোম্পানি আছে যে তাদের এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক লোক নেয়, আছে না কোনো কোম্পানিতে অমুক এলাকার লোক অনেক বেশি, মালিক পক্ষ এরা, তো ওরা আর বাইরের লোক নিতে চায় না। তো এগুলো কিন্তু ইকুয়ালিটি ফর ফর অল প্র্যাকটিসটা নাই। আচ্ছা, কোনো ডিসক্রিমিনেশন অফ, কোনো কোনো গ্রাউন্ডে কেউ ডিসক্রিমিনেটেড হবে না, যে ও মেয়ে তাই বলে কম পাবে, বা উনি হ্যান্ডিক্যাপড তাই বলে কম পাবে, বা উনি উপজাতি তাই বলে কম বেতন পাবে, তা হবে না। এবং ফ্রিডম অফ ইনফরমেশন, ইনফরমেশন পাওয়ার অধিকার সবারই থাকবে। এটা অবশ্যই কিন্তু যার যার লেভেল অনুযায়ী, মানে কিছু তো খুব আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, সেটা তো আর সবাই পাবে না। বাট বেসিক যে ইনফরমেশন গুলো, মনে করেন যে একটা কোম্পানির ছুটি কত দিনের, বা ছুটি কিভাবে হিসাব করতেছে, কখন শুক্র শনি হিসাব করতেছে, কখন করতেছে না, বা যারা ম্যাটারনিটি লিভে যাবে কিভাবে ই করবে, মানে কিছু বেসিক ইনফরমেশন গুলো সবার কাছে অ্যাভেলেবেল থাকবে। ভ্যালুজ আর প্রমোটেড ইন দ্য কোম্পানি বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এখন ভ্যালু কারা সেট করবে? সবসময় মনে রাখবেন যে ভ্যালু, এইসব এইসব জিনিসগুলো কিন্তু নিচে থেকে আসে না, এগুলো কোম্পানির মাথা বোর্ড অফ ডিরেক্টরস তারা সেট করে দেয়। অনেকে বলে না যে ফ্যামিলি থেকে কিছু শিখে আসে নাই, তার মানে কি, যে একটা বাচ্চা যখন বড় হয়েছে তার মধ্যে যে বিলিভস ভ্যালুজ এগুলো ক্রিয়েট করে দেওয়ার দায়িত্বটা কার ছিল? বাবা মায়ের। হ্যাঁ। তো এরকম কোম্পানিতেও যে ভ্যালু গুলোকে প্রমোট করা হবে, মানা হবে, সেগুলো সেট করে দিবে কে, কোন জায়গা থেকে? মাথার উপর থেকে, মানে বোর্ড অফ ডিরেক্টরস থেকে। তো ওই সেগুলো কি, মানে কিভাবে কি কমিটেড কমিটেডটা থাকবে যে সব ধরনের ডিসিশন মেকিং এবং রিসোর্স ইউজে ওপেননেস এবং ট্রান্সপারেন্সি থাকবে, যতটুকু পসিবল, যেখানে যতটুকু পসিবল গুড রিলেশনশিপ প্রমোট করা হবে, এবং বোর্ড অফ ডিরেক্টর যারা তাদের পার্সোনাল বিহেভিয়ারে হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা মেনটেন করা হবে। আচ্ছা, স্টেক হোল্ডার্স ইনক্লুডিং কাস্টমার, এমপ্লয়িজ, ইনভেস্টর্স, গভর্নমেন্ট রেগুলেটরস। হ্যাঁ, কোম্পানি ভ্যালুজ। আচ্ছা, আহ, অনেক কোম্পানিতে আছে ধরেন এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করা হয়, বা পাওনাদার টাকা চাইতে আসছে তখন তার সাথে খারাপ ব্যবহার করা হয়, বা কাস্টমার আসছে, মনে করেন কাস্টমারের প্রোডাক্ট কেনার পর একটা সমস্যা হয়েছে, তখন তাকে ইগনোর করা হচ্ছে না। আপনার যে একটা হাই স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার বা এটা সবার জন্যই আসলে থাকতে হবে। আচ্ছা, বিজনেস ইথিক্স কি কি? যে একসেপ্টেবল বিজনেস ইথিক্স কি, যে স্টাফদেরকে একটা ডিসেন্ট ওয়েজ দেওয়া। হ্যাঁ, একটা আহ, প্রায়ই দেখেন না যে আমাদের গার্মেন্টস এর স্টাফরা কি করে, আন্দোলন করে, কারণ যে মজুরিটা সেটা ডিসেন্ট না, মানে এটা হচ্ছে না। তো স্টাফদেরকে একটা ডিসেন্ট ওয়েজ দেওয়া, গুড কন্ডিশন দেওয়া। আপনারা পড়ছেন যে কোম্পানি লর মধ্যে না লেবার অ্যাক্টে কোথায় ছিল যে এতজন থাকলে কয়টা পানির ইয়ে থাকতে হবে, কতজন থাকলে ঠান্ডা পানি গরম পানি সেটা থাকতে হবে। এটা কি লেবার অ্যাক্টে ছিল? না, লেবার অ্যাক্টেই বোধ হয়। আপনারা কি পড়ছেন? নাইলে আপনারা নেক্সট লেভেল। গুড ওয়ার্কিং কন্ডিশন। আচ্ছা,
তারপর সাপ্লায়ারদের এগ্রিমেন্ট মতো টাকা দিয়ে দেওয়া যখন দেওয়ার কথা। তারপরে সাপ্লাইজ, আমরা যে সাপ্লাইজ গুলো নিব সেগুলো সোর্স করা কেয়ারফুলি। তারপরে হচ্ছে সাস্টেনেবল এবং রিনিউয়েবল আবার ইউজ করা যায় সে ধরনের রিসোর্স ইউজ করা, এবং কাস্টমারের সাথে ওপেন এবং অনেস্ট হওয়া। যে একটা প্রোডাক্ট মনে করেন আর 6 মাস এক্সপায়ারি ডেট আছে, তাহলে আমি 6 মাস এক্সপায়ারি ডেট আছে এটা জানাই কাস্টমারকে মানে বিক্রি করা যায়। কাস্টমার যদি এটা জেনে শুনে নেয় তো নিলো। তো কাস্টমারের কাছে ওপেন এবং অনেস্ট হওয়া। তারপরে হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখানে বলছে যে 2012-তে একটা সার্ভে করা হয়েছিল ইনস্টিটিউট অফ বিজনেস ইথিক্স থেকে, যে কিছু একটা লিস্ট করা হয়েছিল যে যেটা সোসাইটি আসলে বিজনেসের কাছ থেকে চায়। যেমন বেতনটা ঠিক মতো দেওয়া, বা কর্পোরেট ট্যাক্স অ্যাভয়েড করে, এটা একটা ইস্যু। তারপরে পিপলদেরকে ডিসক্রিমিনেট করা হয় ট্রিটমেন্টের সময়। তারপরে কোম্পানিতে ঘুষ এবং করাপশন, ব্রাইবারি এবং করাপশনের প্রচলন আছে। তারপরে আপনারা এটা সম্পর্কে আপনারা অবগত, হোয়াট ইজ হুইসেল ব্লোয়িং? কেউ বলতে পারবেন হোয়াট ইজ হুইসেল ব্লোয়িং? তানভীর কি আছেন? ইয়েস ম্যাম, আছি। বলেন হুইসেল ব্লোয়িং কি, নাম শুনছেন? ম্যাম, এমপ্লয়িজরা একজন আরেকজনের মানে কানাকানি করা, যে কোম্পানিতে কি বাজে না, হচ্ছে না হচ্ছে না, না, এরকম না। কিছু। হুইসেল ব্লোয়িংটা হচ্ছে যে আপনার কোম্পানিতে অন্যায় হচ্ছে মনে করেন, ঠিক আছে? আপনি মনে করেন যে আপনি হঠাৎ করে টের পাইলেন যে আপনার হায়ার ম্যানেজমেন্ট ব্যবসার আড়লে আসলে স্মাগলিং করে, বা মনে করেন যে হিউজ পরিমাণ ট্যাক্স ফাঁকি দিচ্ছে। যে যে কোনো কোনো কিছু আপনি আইডেন্টিফাই করলেন, যেটা মনে করেন কান্ট্রির এগেনস্টে, লয়ের এগেনস্টে যাচ্ছে। তখন আপনি হচ্ছে হুইসেল ব্লো করবেন, মানে আপনি স্পিক আপ, আপনি এটা কি করবেন, অথরিটিকে জানাবেন, রেগুলেটরকে জানাবেন। তো আপনার আহ, এবং যে জানাবে তাকে কিন্তু আইন প্রোটেকশন দিবে। ম্যাম, অথরিটি বলতে কি আমি আমার বোর্ড অফ ডিরেক্টরস বা না, সিইও না, 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 এরকম? রেগুলেটরকে, বাইরের কাউকে। জি ম্যাম, বুঝতে পারছি। মানে এটাও তাহলে একটা রাইট, মানে এই প্র্যাকটিসটাও থাকতে হবে বিজনেস এথিক্স এর মধ্যে, এটাও আসে আর কি। এবং যে এটা করলো তাকে আমি কোম্পানি থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে তো আর কেউ হুইসেল ব্লোয়ার হবে না, তাই না? এই জন্য আইন তাকে প্রোটেক্ট করবে এবং কোম্পানিও তাকে চাকরি থেকে বাদ দিতে পারবে না। আচ্ছা। উম, তারপরে বলছে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসের যে প্রাইসিং করা হবে সেটা ফেয়ার এবং ওপেন হবে, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি নিবে। যেমন আমাদের দেশে ইটিপি নাম শুনছেন, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে প্রত্যেকটা গার্মেন্টসে এখন এটা থাকতে হবে, যাতে যে গার্মেন্টস এর যে ময়লা পানিগুলো আগে কি করতো, যে বুড়িগঙ্গায় সরাসরি ফেলে দিত বা নদীতে, এখন কি হয়েছে যে না, প্রত্যেকের ইটিপি থাকতে হবে। ওই ময়লা পানিগুলোকে তারা কি করবে, ক্লিন করবে, করে মানে ওই আহ, ভালো পানিটাকে বাইরে ছাড়বে। মানে তোমার ব্যবসার কারণে যে এনভায়রনমেন্টের যে ইয়েটা হচ্ছে সেটা রেসপন্সিবিলিটি ও ব্যবসা নিতে হবে। আচ্ছা, হ্যারাসমেন্ট এবং বুলিং থাকবে না ওয়ার্ক প্লেসে, বা যদি থাকেও তাহলে সেটাকে কমপ্লেইন করার জায়গা থাকা যাবে এবং সেখানে মানে অ্যাকশন নেওয়া হবে। ওপেননেস উইথ ইনফরমেশন দেখছি, ওপেননেস, ট্রান্সপারেন্সি, সুইট শপ লেবার, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং প্র্যাকটিসেস থাকবে, হিউম্যান রাইটস নিয়ে কথা বলার ইয়ে থাকবে, ওয়ার্ক হোম ব্যালেন্স ফর এমপ্লয়িজ। ধরেন একজন অসুস্থ আছে বা অ্যাক্সিডেন্ট করছে, তাহলে এরকম থাকতে হবে যে সে অফিসে আসতে পারতেছে না, এরকম সুযোগ থাকতে হবে যে সে বাসা থেকেও কাজ করতে পারতেছে। বা কেউ আজকে একটা সময়ের জন্য অফিসে আসতে পারতেছে না, বাট সে বাসায় থেকে কাজটা করতে পারবে, তাহলে সেই
এনভায়রনমেন্ট বা যেটা সেটা দিতে হবে। ওয়ার্ক হোম ব্যালেন্স, এটা আমি খুব পছন্দ করি, যদিও আমি খুব পছন্দ করি, বাট আমি যখন একটা কোম্পানিতে চাকরি করতে, আমি 3.5 বছর ছিলাম, এমনও দিন গেছে 18 ঘন্টাই কাজ করছি, মানে লিটারেলি 18 ঘন্টাই ল্যাপটপের সামনেই বসেছিলাম, শুধু ওয়াশরুমে যাওয়া, নামাজ পড়া কোনো মতে, ইভেন আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে, আমি হয়তো মিটিং করে যাচ্ছি বা কাজ করে যাচ্ছি, এবং এটা একদিন না, দিনের পর দিন, মানে বুঝছেনই তো আপনারা কোন সময়, কোভিড এর সময়, ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্ক প্লেসে সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকবে। এই যে আগুন লাগলে অনেক সময় দেখা যায় না, অনেক কোম্পানি থেকে মানুষ বাইরে দিয়ে দড়ি দিয়ে লাফ ঝুলে পড়ছে, আমরা মরছে, আমরা দেখছি তো। আপনার ওই যে বনানীতে যে রূপায়ণের একটা বিল্ডিং এ যে আগুন লাগলো, আপনাদের মনে আছে? ওখানে কিন্তু এনাফ যে আপনার ফায়ার ইয়ে দিয়ে সবাই বের হতে পারে না, অনেকে কিন্তু ঝুলে ঝুলে নামতে গিয়েও পড়ছে, তার মানে আপনার সেফটি এবং সিকিউরিটি ছিল না। আচ্ছা, এগুলি ইথিক্যাল কালচার কিভাবে প্রমোট করা হবে, ইথিক্যাল লিডারশিপটাও আসবে বোর্ড অফ ডিরেক্টরের কাছ থেকে। যদি দেখা যায় যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসটা ইথিক্যাল ইথিক্যাল প্র্যাকটিস করে, কোম্পানির অন্যরাও আলটিমেটলি করতে বাধ্য হবে। তারপরে বিজনেস এর কোড অফ ইথিক্স অথবা বিজনেস কন্ডাক্ট থাকবে, ডকুমেন্টেড থাকবে, সবার মধ্যে ছড়ায় দেওয়া হবে। পলিসিস অথবা প্রসিডিওর বানাই দিতে পারে, যে যেটা ইথিক্যাল বিহেভিয়ারকে সাপোর্ট করবে, অথবা এই তিনোটার কম্বিনেশনেও ইথিক্যাল কালচার সেট করা যায়। এবং মনে রাখবেন, এগুলো কখনোই একবারে সবকিছু দিয়ে হবে না, শুরু হবে এবং আস্তে আস্তে একটা একটা করে পয়েন্ট ঢুকবে, মডিফাই হবে। আচ্ছা, 11 চ্যাপ্টারটা আসলে পুরাই থিওরিটিক্যাল বেস, তো এখান থেকে আসলে আগে যেমন আপনার কোশ্চেন আসতো লেখার, এখন অতটা আমি ইয়ে দেখি নাই। যে হুইসেল ব্লোয়িং যেটা আমি বলছি, ওগুলিকার একটু ডিটেলস আছে, তো এখানে এমন কিছু নাই যে বোঝা যায় না বা মুখস্থ করতে হবে, সেইটা না, কিন্তু পড়ে জাস্ট জানা আর কি, যে জিনিসটা কি, যেমন হুইসেল ব্লোয়িং কি এটা আপনারা আজকে জানলেন, এরকম। আচ্ছা, আইসিবি মেম্বারদের কোড অফ এথিক্স, এই আমার মতে আপনাদের এই যে আইসিবি কে জানি জিজ্ঞেস করছিলেন, আইসিবির যে কোড অফ এথিক্স, এটা আসলে আপনাদের বিজনেস ফিনান্স বলেন, অ্যাসুরেন্স বলেন, এমআই বলেন, অ্যাকাউন্টিং বলেন, সবকিছুর জন্য, মানে সবকিছুর জন্যই আইসিবির কোড অফ এথিক্সটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনারা আইসিবির কোড অফ এথিক্সটা খুব ভালো মতো নিজেদের আয়ত্তে রাখবেন, যে ইন্টিগ্রিটির মধ্যে কোন কোন পয়েন্টের কথা বলছে, অবজেক্টিভিটির মধ্যে কোন কোন পয়েন্টের কথা বলছে, মানে এগুলো থেকে যাতে আমরা কিছু নিজে নিজে না বাড়াই, মানে এটা অনেকটা আইনের মতো। আচ্ছা, 11 নিয়ে তেমন কিছু নাই, আই থিংক আমরা 14-এ যেতে পারি, যদি 11 নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকে। যা যা আপনাদের মোটামুটি ইম্পর্টেন্ট বলার আমি বলছি। ও আচ্ছা, অঙ্ক, অঙ্কর কথা যে জিজ্ঞেস করছিলেন, তখন আমি শুধু চ্যাপ্টার 8-এর কথা বলছিলাম, আমাদের কিন্তু ইকোনমিক্সেও অঙ্ক আছে, ওই যে আমি যেটা করাইলাম সেদিন, মনে আছে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বইতে অঙ্ক আছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের অঙ্ক আগে আসতো, তো আপনারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে যাবেন, আমরা যেটা করাইলাম, ইলাস্টিসিটি অফ ডিমান্ডের অঙ্ক। ডেফিনেটলি 13 নম্বর চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ম্যাম, একটা যে বড় অঙ্ক করেছিলাম ম্যাম, ওটা কি মানে আসার ইয়াটা কি মানে ওই আমি রকম তো বলতে লেভেলের হবে পারতেছি কোশ্চেন? না, বড় অঙ্কটার থেকে তো ভেঙে ভেঙে দিতে পারে, পারে না? ওই বড় অঙ্কটা জি ছিল ম্যাম। ডাব্লিউএসিসি করা, আর আপনাকে তো শুধু কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলতে পারে, শুধু কস্ট অফ ডেট বের করতে বলতে পারে, পারে না? জি ম্যাম। বড় অঙ্ককে তো ছোট বানানো যায়। আসলে তখন তো করতে পারবেন যদি করে যান, আর না করলেও এই অঙ্কগুলো আপনাদের পরের লেভেলে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে না, তখন তো আপনাদের আর এরকম মাল্টিপল কোশ্চেন দেওয়ার ইয়ে নাই, পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, তখন তো আপনাকে বড় অঙ্ক আসুক আর ছোট অঙ্ক আসুক, আচ্ছা, সবগুলোই তো হ্যান্ড হাতে রিটেন। কলমে লিখতে হবে। হুম।